আমাদের কোনো অসুবিধা হয় না, আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আপনাদের চাকরি আর থাকবে না, সেদিন আপনার মানসিক পরিস্থিতি কি হয়েছিল? কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল। কারণ মূল দোষী যদি কেউ থাকে সেটা হচ্ছে রাজ্য সরকার। কসবা ডিআই অফিসে গেট টপকে ঢুকতেই মারমুখী পুলিশ, চাকরিহারা শিক্ষককে লাথি মারল পুলিশ। এই 19,000 যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের কারোরই ওই লিস্টে বা ওর মধ্যে নাম ছিল না, তারপরেও আমাদের চাকরিটা চলে গেছে। কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডুয়েল স্ট্যান্ডের জন্য। ডুয়েল স্ট্যান্ডটা কি? অযোগ্যদের ক্ষেত্রে ওই মাঠটাকে মানা হয়েছে, যোগ্যদের ক্ষেত্রে ওই মাঠটাকে মানা হয়নি। কীরকম? সুপ্রিম কোর্ট যেভাবে পরীক্ষাটা নিতে বলেছিল, রাজ্য সরকার সেইভাবে পরীক্ষাটাও নেয়নি। কারণ সুপ্রিম কোর্ট অ্যাফোর্সেড পোস্টে 2016 সালের ক্যান্ডিডেটদেরকে নিয়েই পরীক্ষাটা নিতে বসছিল। 28 বছরের সঙ্গে 48 বছরের স্যার ম্যাডামকে ভিড়িয়ে দেওয়া হয়েছে লড়াই করার জন্য। যা নতুন নিয়ম আছে যে আগস্ট মাস পর থেকে আপনারা আর মাইনে পাবেন না। 3,394 জন শিক্ষাকর্মী আজ 15 মাস বেতন পাচ্ছে না। কতটা অমানবিক হতে পারে এই বিচার ব্যবস্থা, ভাবা যায়? স্যার, আপনাদের তো চাকরি চলে গেল, সুপ্রিম কোর্টও বলে দিল যে আপনারা চাকরি পাবেন না। এখন আপনাদের নেক্সট স্টেপ কি? যারা মূল চক্রী ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল এই দুর্নীতির, তাদের কি হয়েছে? তাদের কেউ শাস্তি পেয়েছে? না, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা অযোগ্য, যাদের চাকরি চলে গেল, যাদেরকে বললো বেতন ফেরত দিতে হবে, তাদের পরিস্থিতি কীরকম জানেন কিছু? কেউই বিচার পেল না, তারাও পেল না বিচার। কারণ তারা যাকে টাকা দিয়েছিল তার শাস্তি হয়নি। একজনকে বলেছিলাম বা ভালো করে পড়াশোনা কর, তখন বলছি স্যার আপনারা তো ভালো করে পড়াশোনা করার পরেও তো এই তো চাকরি হারালেন, আমরা পড়াশোনা করে কি করব, চাকরি তো বিক্রি হয়ে যাবে। উত্তর দিতে পারিনি আমি। নমস্কার, আমি রয়েছি মিঠুন, আর আপনি দেখছেন মিঠুন বলছি পডকাস্ট শো। আজ আমাদের যিনি গেস্ট, অমিত রঞ্জন ভূঁইয়া। এই মানুষটিকে আপনারা টিভির পর্দায় দেখেছেন, অনেক ছাত্রছাত্রীরা স্কুলে শিক্ষকতা করতে দেখেছেন, আবার আমাদের মতো সাধারণ মানুষেরা এই মানুষটিকে রাস্তায় পুলিশের হাতে মার খেতে দেখেছি। একজন শিক্ষক, যিনি আমাদের সমাজ গড়ার কারিগর, সেই মানুষটির সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। আজ তার কাছ থেকে তার বিষয় শুনবো আমরা। স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আর এখন বলতে পারছি না, কারণ 2 বছর ধরে আমি ও আমার মতো যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা কেউই ভালো নেই। তো সত্যি কথাই বলতে ভালো নেই। সেটা আমরা বুঝতে পারছি, এবং সত্যি বলতে আমাদের কাছেও সেই রকম কোনো সমবেদনার ভাষা নেই যে আমরা আপনাকে সমবেদনা দেব। অন্য কোনো ক্ষেত্রে হলে বলতাম যে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, কিন্তু বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়েই বলছি, আপনাদের সাথে একটা অনেক বড় অন্যায় করেছে আমাদের বিচার ব্যবস্থা। আপনাদের যোগ্য হওয়ার পরেও আপনাদের চাকরি চলে গেছে, সেই বিষয়ে আমরা আসবো। একটা কথা আমাকে বলুন, সিচুয়েশন বলুন। প্রথম যেদিন শুনলেন টিভির পর্দায়, যে টিভিতে বা খবরে পেলেন আপনাদের চাকরি আর থাকবে না, সেদিন আপনার মানসিক পরিস্থিতি কি হয়েছিল? মানে কি বলবো, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে বেশ কিছুদিন থেকেই বা 1-2 বছর আগে থেকেই আমরা শুনছিলাম যে যারা টাকা পয়সা দিয়ে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, তার তদন্ত হচ্ছে, কেস চলছে। তো আমরা বরাবরই আত্মবিশ্বাসী ছিলাম যে আমাদের তো কোর্ট ডাকেও নি, আর কোর্ট কোনো কিছু বলেও নি, আমাদের নাম কোনো জায়গায় নেইও। যদি আমাদের নাম থেকে থাকে সেটা ওই এসএসসির যে এমপ্যানেল ও ওয়েটিং লিস্টে ওইখানেই রয়েছে। তাছাড়া কোনো বাগ কমিটি বা তদন্তকারী যে সিবিআইয়ের যে রিপোর্ট, সেখানে কোনো জায়গায় কোনো দুর্নীতির অংশের আমাদের নাম ছিল না। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নাম ছিল না। তারপরেও যখন চাকরি চলে গেল, সেটা মেনে নেওয়া ভীষণই কঠিন ছিল। তখন অনেকেই আমরা বিভিন্ন স্কুলে তখন ক্লাসের মধ্যে ছিল, ক্লাসে পড়াচ্ছিল। আমি সেদিন শহীদ মিনারে ছিলাম কেসের জানানোর জন্যে, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম যে এটা আমাদের সঙ্গে হতে পারে। প্রথম যেদিন হাইকোর্টে ক্যান্সেল হয় সেটা 2024-এর 22 এপ্রিল, সেদিনও বিশ্বাস করতে পারিনি। তারপরেও যখন সাহস সঞ্চার করে আমরা লড়াই করলাম যে কোথাও একটা ভুল হচ্ছে, আমরা তো কোনো কোর্টের অংশ, কোনো আইনি লড়াইয়ের অংশ ছিলাম না, তাহলে আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সেখানে আইনি লড়াই লড়লাম। তারপরেও যখন আমরা 2025-এর 23 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে যখন আমাদের প্যানেলটা আবার খারিজ হলো, আমরা স্থির থাকতে পারিনি। আমরা বিশ্বাস করতে পারিনি যে কোনো অন্যায় না করেও আমাদের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে।
ঠিক কি হয়েছিল আপনাদের সাথে? সুপ্রিম কোর্ট আপনাদের কথা কেন শুনলো না, বা তারা কি জাজমেন্ট দিয়েছিল? কারণ এতগুলো যোগ্য প্রার্থী, ঠিক আছে হতে পারে যে 5,000 বা 6,000 অযোগ্য প্রার্থী রয়েছে, কিন্তু তাই বলে 15,000 লোকের চাকরি চলে যাবে? এটা আমাদের বিচার ব্যবস্থা তো বলে যে দরকার হয় একজন দোষী ছাড়া পেয়ে যাক, কারণ নির্দোষ যেন শাস্তি না পায়। কিন্তু বারবার তো দেখা যায় সেই নির্দোষরাই ফেসে যাচ্ছে, নির্দোষরাই শাস্তি পাচ্ছে। এটা আমাদের কাছে খুব বিস্ময়ের এবং অবাক করেছে আমাদেরকে, যে আমাদেরকে তুমি দোষী বলতে পারোনি, অথচ আমাদের চাকরি যোগ্যতায়, মেধায়, পরিশ্রমের যে চাকরিটা আমরা পেয়েছিলাম, শিক্ষকতার চাকরি, শিক্ষকতার পেশায় যুক্ত হয়েছিলাম, সেই চাকরিটা আমাদের কাছ থেকে কেড়ে নিলে। এটা আমরা বিশ্বাস করতে পারিনি। তার কারণ মূল দোষী যদি কেউ থাকে সেটা হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের স্বশাসিত সংস্থা এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, এই যে সংস্থাগুলো জড়িত এই দুর্নীতির সঙ্গে, তারা কি করেছে, এসএসসি কি করেছে, কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে টাকার বিনিময়ে তাদের ওএমআরের নাম্বার বাড়ানো হয়েছে সার্ভারে। ওএমআর ঠিক আছে, ওএমআরের নাম্বার সার্ভারে বাড়িয়ে দেওয়া হয়েছে। 15কে 51 করা হয়েছে, 12কে 42 করা হয়েছে, 18কে 48 করা হয়েছে। আবার পেছনের সারিতে যারা ছিল তাদেরকে র্যাঙ্ক জাম্প করিয়ে আগে নিয়ে আসা হয়েছে। আবার যাদের প্যানেলে কোথাও নাম ছিল না, প্যানেল ওয়েটিং, সেই প্যানেল বহির্ভূত লোকজনকেও রেকমেন্ডেড করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। এই সমস্ত কারণে তারা কিন্তু চিহ্নিত হয়েছে, তারা দোষী বলে চিহ্নিত হয়েছে। কার দ্বারা? হাইকোর্টের দ্বারা নিয়োগকৃত বাগ কমিটির দ্বারা। হাইকোর্টের নির্দেশে যে সিবিআই নিয়োগ করা হয়েছিল এই কেসের তদন্ত করার জন্য, তাদের দ্বারা চিহ্নিত হয়েছে কারা দুর্নীতি করেছে, কাদের ওএমআরের নম্বর বাড়ানো হয়েছে, কাদের এক্সপায়ারি অফ প্যানেলে রেকমেন্ড করা হয়েছে, কারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। আমরা 17 রকম দুর্নীতির কথা শুনি, কিন্তু দুর্নীতিটা মোটামুটি ওই মূলত 4-5 রকমই, বাকিগুলো ঘুরে ফিরে ওই একই জিনিসকে বারবার বলা হয়েছে। কিন্তু এই 19,000 যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, তাদের কারোরই ওই লিস্টে বা ওর মধ্যে নাম ছিল না। তারপরেও আমাদের চাকরিটা চলে গেছে, কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডুয়েল স্ট্যান্ডের জন্য। ডুয়েল স্ট্যান্ডটা কি? মেন যে জায়গাটা সমস্যা হয়েছে সেটা ওএমআরের নম্বর বাড়ানোকে কেন্দ্র করে। যে ওএমআরে নম্বর যেটা ছিল, ধরুন সে ওএমআরে 15 পেয়েছে, কিন্তু সার্ভারে তার নম্বরটা 51 করে দেওয়া হয়েছে। আমি এটা সহজ উদাহরণ দিয়ে বললে কীরকম দাঁড়ায়, ধরুন আমি আমার ছাত্রদের খাতা দেখেছি, খাতাতে সে ধরুন 18 পেয়েছে, আমি কিছু জনেরকে সুবিধে পাইয়ে দেওয়ার বা কিছু জনকে প্রেফার করি বলে তাদেরকে নম্বরটা আমি 81 করে দিলাম। খাতায় কিন্তু লেখা রয়েছে 18 বলে, কিন্তু আমি যখন ট্যাবুলেশন শিটে বা মার্কশিটে নাম্বার বসাচ্ছি, সেখানে আমি নাম্বারটা বেশ অনেকটা বাড়িয়ে লিখে দিলাম। এই ঘটনাই ঘটেছে এসএসসির ক্ষেত্রেও। ওএমআরের কোনো ম্যানিপুলেশন হয়নি, তাহলে তো ধরাই পড়তো না। যদি সবার ওএমআরের নাম গোল গোল করে দেওয়া হতো, তাহলে তো তারা ধরা পড়তো না। তাদের ওএমআরে যা ছিল 10, 12, 15, 18 তাই পেয়েছে। কিন্তু যখন তাদেরকে চাকরি দিতে হবে বলে সার্ভারে সেই নাম্বারগুলোকে বাড়িয়ে ইনপুট করা হয়েছে। ঠিক, তার মানে আপনি বলবেন তাহলে ওএমআরটা তো ওএমআরের বেসিসেই তো তার মানে সব হয়েছে, তার মানে তাহলে তো আপনাদের তো নাম্বার বাড়েনি, আপনাদের তো নাম্বার ঠিকই ছিল, যেটা ওএমআরও সিটে যা পেয়েছেন আর সার্ভারেও তাই ছিল। সিবিআই খুঁজে বের করেছে আপনাদের, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেন্সিস। তো তাহলে আপনাদের চাকরি গেল কেন? এখানে একটা কথা আমাকে বলতে হবে যে ডুয়েল নেচার অফ লাইটের মতো ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। ফিজিক্সে আমাদের রয়েছে যে আলোর কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম রয়েছে, তাই তো? পার্টিকেল নেচার আর ওয়েভ নেচার। ওএমআরেরও দুরকম নেচার রয়েছে, দুটো রকম ট্রিটমেন্ট পেয়েছে ওএমআর। কীরকম? অযোগ্যদের ক্ষেত্রে ওএমআরটাকে মানা হয়েছে, যোগ্যদের ক্ষেত্রে ওএমআরটাকে মানা হয়নি। কীরকম? আপনি কেউ যে টেন্টেড, সেটা কিসের ভিত্তিতে বললেন? তাদের ওএমআরের নাম্বারটা বাড়ানো হয়েছে, সার্ভারের নম্বরের সঙ্গে ম্যাচ করেনি বলেই আপনি বলছেন যে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, তাই তো?
তাকে আপনি দোষী বলছেন, তাহলে তার ওএমআরটা যে 13 পেয়েছে, তার মানে তার 13 পেয়েছে, ওএমআরটা ঠিক হুম, ঠিক মানে ওএমআর পেপারটা ঠিক। ঠিক ওএমআরে 13 পেয়েছে, তারটা 31 হয়েছে, তারটা 51 হয়েছে, তার মানে ওএমআরের ওই 13টা ঠিক, হুম তারটা বাড়ানো হয়েছে। হুম তার মানে অযোগ্য যারা টেন্টেড তাদের ক্ষেত্রে ওএমআরটাকে আপনি মানছেন, হুম মেনে তাকে শাস্তি দিচ্ছেন যে তুমি পরীক্ষায় বসবে না, তোমাকে 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে, তুমি তোমার উপরে যে প্রশাসনিক বা বিচার ব্যবস্থার যা ব্যবস্থা রয়েছে সেগুলো বা হবে। শাস্তির বিধান রয়েছে সেগুলো হবে। কিন্তু যারা যোগ্য তাদের ক্ষেত্রে যখন ওএমআরের যখন নাম্বারের সঙ্গে সার্ভারের নাম্বার কোনো পার্থক্য ছিল না, একই ছিল, তারা নির্দোষ। তাদের ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে কি এই ওএমআরগুলোর অথেন্টিসিটি নিয়ে সংশয় রয়েছে, যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও সিবিআই তার রিপোর্ট সাবমিট করেছে পরবর্তীতে। তো তাদের যে রিপোর্ট, তাদের যে তদন্ত যেটা উঠে এসছে, তারা বলেছে এবং তারা 65B দিয়ে সেটাকে সার্টিফাই করেছে, তারা এইখানে চার্জশিট দিয়ে বলেছে যে এই ওএমআরগুলো জেনুইন, অরিজিনাল, আনটেম্পার্ড, আনঅল্টার্ড এবং মেটাডাটা ও হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে, এইগুলোর কোনো পরিবর্তন হয়নি, ওএমআরগুলো অরিজিনাল। সিবিআই বলছে এটা। কোথায় বলেছে? হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছে। কোথায় বলেছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে বলেছে। কিন্তু যেহেতু ওএমআরগুলো পঙ্কজ বানসাল তার বাড়িতে পাওয়া গেছে, পঙ্কজ বানসালকে যাকে এসএসসি ওএমআরগুলো স্ক্যান করার যে কোম্পানিকে দিয়েছিল তার কর্ণধার ছিল, তার বাড়ি থেকে পাওয়া গেছে, থার্ড পার্টিতে এটাকে ওনারা বলছেন, তার বাড়ি থেকে পাওয়া গেছে বলে ওই ওএমআরের অথেন্টিসিটি নিয়ে সুপ্রিম কোর্ট সংশয় প্রকাশ করছে। আমাদের এবার একটা প্রশ্ন, তুমি যদি ওই ওএমআরের অথেন্টিসিটি নিয়ে বা অরিজিনালিটি নিয়ে সংশয় প্রকাশ করো, তাহলে ওই ওএমআরের ভিত্তিতে কাউকে অযোগ্য বলো কোন অধিকারে? তাহলে কেউ দোষী নয়। ঠিক। আর যদি অরিজিনাল হয়, জেনুইন হয়, তাহলে এরা নির্দোষ। তাহলে এরা চাকরি হারালো কেন? তাহলে এটা ডুয়েল নেচার অফ লাইট হয়ে যাচ্ছে না, ডুয়েল নেচার অফ পার্টিকেল হয়ে ম্যাটার হয়ে যাচ্ছে না। কখনো কখনো যোগ্যদের ক্ষেত্রে ওএমআর মানছি না, আবার অযোগ্যদের ক্ষেত্রে ওএমআরকে মানছি। এটা কিন্তু ভীষণ রকম অন্যায় এই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গে করেছে। আপনার যেদিন চাকরি চলে গেল এবং তারপর থেকে প্রায় 2 বছর পার হয়েছে, এই 2 বছরে আমি শুনেছি অনেকের বাড়িতে হয়তো কাজ করে, কোনো হয়তো পরিচারক, তারা জিজ্ঞাসা করছে স্যার আপনি মাইনে দিতে পারবেন তো? হয়েছে এরকম অটোতে উঠলে বলছে আপনারা ভাড়া দিতে হবে না, আপনাদের তো চাকরি নেই। হ্যাঁ, সে হয়তো কোনোদিন স্কুলের মুখও দেখেনি, সে হয়তো কোনোদিন পরীক্ষাতেও বসেনি। এই অপমান তো আপনাকেও সহ্য করতে হয়েছে। এবং হয়েছে এই ঘটনা আমাদের অনেকের সঙ্গেই ঘটেছে। গ্রামে অনেকে বাড়ি থেকে বেরোতে পারেনি, স্কুলে গেলে বাচ্চারা প্রশ্ন করেছে স্যার আপনি টাকা দিয়ে চাকরি পাননি তো, আপনার সিবিআই লিস্টে নাম আছে নাকি? পাড়া প্রতিবেশী বিভিন্ন জনের কাছে এই ধরনের অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। খুবই কষ্টের এটা। একজন শিক্ষক যার স্থান থাকে মা বাবার পরেই, কারণ শিক্ষকরাই আমাদের জীবনকে গড়ে তোলে, আমাদেরকে মানুষ করে তোলেন। তাদের যখন এই ধরনের কথা শুনতে হয় তখন সেটা দেখায় যে একটা সমাজ ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে। একদমই ঠিক। এটা বলতে পারেন এই অবদানটা পূর্বতন যে সরকার ছিল তারই বলতে পারেন, তার সংস্থাগুলোর বলতে পারেন। তারা রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে একটা চূড়ান্ত অপ্রীতিকর এবং চরম অপমানজনক পরিস্থিতির সম্মুখীন করিয়েছে। আর শুধুমাত্র তো এই শিক্ষা দুর্নীতি নিয়োগ নয়, মিড ডে মিলেও। হ্যাঁ, একদম সর্বত্রই সমস্ত কিছুতে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি করেনি। বাচ্চাদের মিড ডে মিল নিয়েও এরা দুর্নীতি করেছে, এমন অনেক রয়েছে। অনেক আপনি কখনো ফেস করেছেন এমন? হ্যাঁ, হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আমি তার প্রতিবাদ করতে গিয়ে আমি তার ভয়ের সম্মুখীন হয়েছি। কীরকম হয়েছে? সেখানে আমাকে থ্রেটনিং করা হয়েছে যে তুমি এই বিষয়ে নাক গলাবে না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি কেড়ে নিল, কিন্তু আপনাদের জন্য তো আবার নতুন করে চাকরির পরীক্ষার ব্যবস্থাও করে দিল, তাহলে কি সমস্যা? দেখুন, এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে বারবার উত্তীর্ণ হওয়াটা মুশকিল রয়েছে।
কেন 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, তখন একরকম মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি। বিশেষ করে অর্থনৈতিক থেকে বলবো, মানসিক এবং শারীরিক। আপনি পরিশ্রম করে চাকরি পেলেন, চাকরি পাওয়ার পরে আপনি বিভিন্ন দায়িত্ব নিলেন, সংসার করলেন, বাড়িঘর করলেন, বাবা মার চিকিৎসা করলেন। হঠাৎ করে একদিন জানলেন যে অন্যের দুর্নীতির জন্য আপনার চাকরিটা কেড়ে নেওয়া হলো। আপনি রাস্তায় আন্দোলন করলেন, মার খেলেন, কেস খেলেন, অনিশ্চয়তায় রাতের পর রাত চাকরিটা থাকবে কি না এই যন্ত্রণায় ভুগলেন। তারপর একদিন বলে দেওয়া হলো আপনি আবার পরীক্ষা দিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করুন। এবং এখানে আরেকটা কথা বলবো, সুপ্রিম কোর্ট যেভাবে পরীক্ষাটা নিতে বলেছিল, রাজ্য সরকার সেইভাবে পরীক্ষাটাও নেয়নি। কারণ সুপ্রিম কোর্ট অ্যাফোর্সেড পোস্টে 2016 সালের ক্যান্ডিডেটদেরকে নিয়েই পরীক্ষাটা নিতে বসছিল। প্রথম প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় একটা কথা ছিল, যেতে পারি কেন যাব, সেরকম পরীক্ষা আমি দিতে পারি কিন্তু কেন দেবো? আমি তো কোনো অন্যায় করিনি, আমরা তো কোনো অন্যায় করিনি, যোগ্যরা তো কোনো দুর্নীতির অংশ হয়নি। তাহলে বিচার ব্যবস্থা রাজ্য সরকার জোর করে তাদেরকে আবার এই অনৈতিক পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছে কেন? স্যারেদের বয়স 40, 42, 45, 48, ম্যাডামদের বয়স, শিক্ষাকর্মীদের বয়স। এটা হয় অমানবিক, নিষ্ঠুর একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, বারবার ঘটছে। এমনও তো ঘটনা শোনা গেছে যে এইবার যে পরীক্ষাটা হয়েছে তাতেও তো দুর্নীতি হয়েছে শুনেছি অনেক জায়গায়। হ্যাঁ, এইবারের পরীক্ষাতেও অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি। দেখুন, এইবারের পরীক্ষা, দেখুন এই পরীক্ষাটা ওপেন টু অল হওয়ার কথা ছিল না। এটা 2016 সালের ক্যান্ডিডেটদের নিয়েই হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্ট সেটা বলেওছে, কিন্তু পূর্বতন সরকার, রাজ্য সরকার সেটা কিন্তু করেনি। তারা অ্যাফোর্সেড পোস্টে নিয়োগ করেনি। তারা অনেক ভ্যাকেন্সি কোনো ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে, কোনো ক্ষেত্রে ভ্যাকেন্সি জিরো করে দিয়েছে, কোনো ক্ষেত্রে ভ্যাকেন্সি অনেক কমিয়ে দিয়েছে, এক্সামটাকে ওপেন টু অল করে দিয়েছে, এক বিশ্রী পরিস্থিতি, গণ্ডগোলকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। এবং এই পরীক্ষাতেও অনেক ভালো ভালো ছেলে, বিশেষ করে আমি উল্লেখ করব, কেউ খারাপভাবে নেবেন না, জেনারেল ক্যাটাগরির ফিজিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্সের অনেক ভালো ভালো ছেলে মেয়ে ডাক পায়নি, ভেরিফিকেশনের ডাক আসেনি। আপনার ডাক এসছে? আমার ডাক আসেনি। আমি একজন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আমি যে মার্কসটা এবারে পেয়েছি, যে যন্ত্রণা নিয়ে যে মানসিক অবস্থার মধ্যে আমি পরীক্ষা দিয়েছি, তাতে যে স্কোর করেছি, আমার 2-3 নম্বর কম হয়ে গেছে জেনারেলের যে কাট অফ। এবং আমি শুনলে আমার পরিচিত বেশ কিছু জন রয়েছে, খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করেছে ফিজিক্সে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পিএইচডি করেছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পিএইচডি করেছে, ডাক পাইনি, ডাক আসেনি। বেশিরভাগ জনই জেনারেল ক্যান্ডিডেট ছিল। আপনি কি এখনও মাইনে পাচ্ছেন? মাইনে পাচ্ছি, কিন্তু এই মাইনে তো আমি মাত্র কয়েক মাসের জন্য আসিনি। এই প্রেশারটাতে আমি তো এসেছিলাম যে 60 বছর আমি আমার বিদ্যালয় থেকে যেখানেই চাকরি করি সেখান থেকে রিটায়ার করব। কিন্তু আমাদেরকে বলে দেওয়া হলো তুমি পরীক্ষা দাও, তোমরা এই দিন পর্যন্ত বেতন দেবো, এই দিন পর্যন্ত তুমি বেতন পাবে। এইভাবে তো আমরা চাইনি। আমরা তো এসেছিলাম 60 বছর পর্যন্ত আমরা চাকরি করব সেটা ভেবেই। এখন তো আপনার যা নতুন নিয়ম আছে যে আগস্ট মাস পর থেকে মানে আপনারা আর মাইনে পাবেন না, বিশেষ করে যারা আর উত্তীর্ণ হননি এই নতুন পরীক্ষায়। আপনার তো নিশ্চয়ই লোন রয়েছে, আমার বাড়ির লোন রয়েছে, মেয়ের দায়িত্ব রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে। আমার মতো এখানে একটা কথা আপনাকে না বললেই নয়, আপনি ভাববেন, মানে ভেবে আমারও খুব কষ্ট হয়। আমি আমার শিক্ষাকর্মী ভাই বোনেদের কথা বলবো, যারা অনেকে তো জীবনও শেষ করে দিয়েছে, যোগ্য হওয়া সত্ত্বেও 15 মাস ধরে বেতন পাচ্ছে না। 3394 জন যোগ্য শিক্ষাকর্মী 15 মাস ধরে তারা বেতন পাচ্ছে না। আমরা বেতন পাচ্ছি, আমরা সামনে পাবো না এটা অনিশ্চিত। এই কষ্টে আমরা আশঙ্কা করছি, আমরা চিন্তিত, কষ্ট পাচ্ছি, কিন্তু শিক্ষাকর্মীরা 15 মাস ধরে বেতন পাচ্ছে না। আমাদেরকে বললো ইউ আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, পরবর্তীতে বললো নট ফাউন্ড টু বি টেন্টেড, তারপরে বললো আনটেন্টেড, তারপরে আমার চাকরি কেড়ে নিল, তারপরে বললো তোমাকে এক্সটেনশানে রাখলাম, তুমি পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত তুমি স্যালারি পাবে। কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের সেই সুযোগটাও দেয়নি। ওই 3394 জন শিক্ষাকর্মী আজ 15 মাস বেতন পাচ্ছে না। এটা ভাবা যায় না। তাদের পরিবার, তাদেরও তো পরিবার রয়েছে, তাদেরও তো বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদেরও তো বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, তাদের চিকিৎসার দায় দায়িত্ব রয়েছে। কতটা অমানবিক হতে পারে এই বিচার ব্যবস্থা ভাবা যায়? এখানেও কি মানে সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা ন্যায় করেছে? ন্যায় করেনি।
আরেকটা প্রশ্ন খুব ভালো করে একটা প্রশ্ন এই প্রসঙ্গে বলবো। অ্যারিস্টটলের একটা কথা ছিল যে ট্রিটিং ইকুয়ালস ইকুয়ালি অ্যান্ড আনইকুয়ালস আনইকুয়ালি ইজ এ কোর প্রিন্সিপাল অফ জাস্টিস। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হলো, যোগ্যদেরকে অযোগ্যদের মতো ট্রিটমেন্ট দেওয়া হলো। সেটা হওয়ার কথা নয়, কিন্তু না। যোগ্যদেরকে যোগ্যদের মতো ট্রিটমেন্ট দাও, অযোগ্যদেরকে অযোগ্যদের মতো ট্রিটমেন্ট দাও, ঠিক কিনা? কিন্তু এখানে কি হলো, আমরা অযোগ্য, আমরা বৈধ, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমাদেরকে ট্রিট করা হলো কার মতো? অযোগ্যদের মতো। শাস্তি দেওয়া হলো কার মতো? অযোগ্যদের মতো। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদেরও চাকরি কেড়ে নেওয়া হলো, আমারও চাকরি কেড়ে নেওয়া হলো। আমার একটা ভুল হলো কোথায়? আমাদেরকে স্কুলে পাঠানো হলো, বেতন দেওয়া হলো, যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে, শিক্ষাকর্মীদেরকে বেতন দেওয়া হলো না। এখানেও কি দুরকম হলো না? Double এটা বিচার standard। ব্যবস্থা বারবার নিজের প্রতি অন্যায় করছে, বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এক তো ওএমআরকে একজনের জন্য মান্যতা দিয়েছে, একজনের জন্য দেয়নি। এখানেও একজনকে স্যালারি দিচ্ছে, একজনকে স্যালারি দেয়নি। আবার যোগ্যদের চাকরি নেই, অযোগ্যদের চাকরি নেই। আমি 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 আইনের ছাত্র নই, আমি একজন সাধারণ পদার্থবিদ্যার শিক্ষক। আমার মাথায় এই লজিকগুলো কোনো মতেই ঢোকে না। আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি বিচার ব্যবস্থা এই ধরনের বিচার কি করে দিতে পারে। স্যার, আপনাদের তো চাকরি চলে গেল, সুপ্রিম কোর্টও বলে দিল যে আপনারা চাকরি পাবেন না। এখন আপনাদের নেক্সট স্টেপ কি? কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা এমন হয় যে আমরা বলি যে চলুন আইনের উপর ভরসা রাখুন, আপনারা তো সেখান থেকেও ফিরে এসেছেন, তাহলে এখন নেক্সট স্টেপ কি আপনাদের? জানি না, খুবই অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছি যে কি নেক্সট কি। আইনি পদ্ধতিতে ওনারা বারবার, আমরা যখন কড়া নেড়েছি আইনের দরজায়, তখন ওনারা শুনতে চাননি। পরীক্ষার আগেও আমরা বলেছি পরীক্ষা দেবো না, বা পরীক্ষা দিলেও আমাদের ওপেন টু অল হয়ে যাচ্ছে, কিন্তু কর্ণপাত করেনি। আমাদেরকে বাধ্য করেছে পরীক্ষার সিস্টেমের মধ্যে বসতে, এবং অনেকে এই পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেনি। জানি না, এর মধ্যে তো গভর্নমেন্টও পরিবর্তন হয়েছে, নতুন কোনো সুরাহা বা দিক নির্দেশ ওখান থেকে আসে কিনা সেই অপেক্ষাতে রয়েছি। কিন্তু খুবই অনিশ্চয়তার মধ্যে রয়েছি যে আদৌ কিছু সমাধান বেরোবে কিনা, ভালো কিছু হবে কিনা। এই মানসিক পরিস্থিতির মধ্যে কিভাবে মানে জীবন কাটাচ্ছেন, মানে কিভাবে নিজেকে শক্ত করে রাখছেন? আমি 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 মানে কি বলবো, আমি অনেক খুব তীব্র যন্ত্রণা এবং অপমানকর পরিস্থিতি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আপনি জানেন, এর মধ্যে অনেক স্যার, বেশ কয়েকজন মারা গেছেন। সুবল সোরেন স্যার, প্রশান্ত দাস স্যার, সৌমেন ব্যানার্জি স্যার, উজ্জ্বল বিশ্বাস শিক্ষাকর্মী ছিলেন একজন, উনি, উজ্জ্বল বিশ্বাস স্যার, উনিও মারা গেছেন। আরও কয়েকজন এই ধরনের ঘটনা ঘটেছে যাদের সঙ্গে এই অনিশ্চয়তা, এই যন্ত্রণা, এই ডিপ্রেশন নিতে পারেনি। এবং আমাদের যা এখন অবস্থা, আমরা কেউই ভালো অবস্থায় নেই। আমি আগেও বলেছি, প্রত্যেকেই আমরা ডিপ্রেশনের মধ্যে রয়েছি যে কাল কী হবে, আগস্টের পর কী হবে, আমার লোন কীভাবে মেটাবো, ফ্যামিলি, ছেলেমেয়ের কীভাবে পড়াশুনো কীভাবে হবে। খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং কোনো আলোর দিশাও খুঁজে পাচ্ছি না। এবার অনেকে নতুন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, কিন্তু আমাদের মতো অনেকেই সেটাতে উত্তীর্ণ হতে পারেনি, ফলে তাদের মধ্যে অনিশ্চয়তাটা আরও বেশি করে রয়েছে। অযোগ্যদের বললো বেতন ফেরত দিতে হবে, হ্যাঁ, যোগ্যদের চাকরি চলে গেল, তারা আবার পরীক্ষা দিতে বসলো, কেউ চাকরি পেলেও কেউ পেল না। কিন্তু যারা মূল চক্রী ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল এই দুর্নীতির, তাদের কি হয়েছে? তাদের কেউ শাস্তি পেয়েছে? না, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজে বেড়াচ্ছি যে যারা চুরি করলো, যারা টাকার বিনিময়ে চাকরি, অযোগ্যদের চাকরি দিল, যারা 5কে 50 করলো, যারা প্যানেলের বাইরে থেকে লোককে নিয়োগ করলো, যাদের জন্য আমাদের এতজন মারা গেল, যাদের জন্য আমাদের আজ চাকরি হারাতে হলো, তা সেই সব আধিকারিক, সেই সব নেতা মন্ত্রীদের শাস্তি হলো কোথায়? বাংলার জনগণ তাদেরকে, তাদের কাজকর্ম পছন্দ হয়নি, তাদেরকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আইনের ভাষায় যারা অপরাধী, যারা এই দুর্নীতির অংশ, তারা কিন্তু কেউ শাস্তি পেল না। বিচার ব্যবস্থা এখানে ব্যর্থ হয়েছে। বিচার ব্যবস্থা নিরীহ, যোগ্য, বৈধ শিক্ষকদেরকেই
শাস্তির সম্মুখীন করেছে, তাদেরকেই শাস্তি দিয়েছে, তারাই শাস্তি পেয়েছে, তাদের জীবন জীবিকা অনিশ্চিত করে দিয়েছে, তাদের চাকরিগুলো কেড়ে দিয়েছে, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার চেষ্টা করছে। আমি জানি না এটা বিচার ব্যবস্থা আরও সংবেদনশীল হয়ে আমাদের সমস্ত দিকগুলো ভাবনা চিন্তা করে তদন্তকারী যে সংস্থা তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে যোগ্য অযোগ্য আলাদা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এবং পূর্বতন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় উনি বলেছিলেন, ইট উইল বি আনজাস্ট টু সেট অ্যাসাইড দ্য হোল প্যানেল ইফ সেগ্রিগেশন ইজ পসিবল। ইটস এ হিউজ নাম্বার, যেখানে এত সংখ্যক 19,000 জন যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, 5,000 জন নির্বিদ্ধ অভিযোগ রয়েছে, তাদের জন্য 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলি দেওয়া হলো, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হলো। তারা জানে না আগস্টের পরে তারা আর কি করবে। অলরেডি শিক্ষাকর্মীরা 15 মাস ধরে বেতন পাচ্ছে না। এটা কাম্য ছিল না বিচার ব্যবস্থার কাছ থেকে। আমরা অনেকবার অনেক প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি, রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি, রাস্তায় নেমে পুলিশের লাঠি খেয়েছি। পিজন ভ্যান যেটা সারা জীবনে কোনো দিন আমরা থানায় যাইনি, পিজন ভ্যানে ওঠেনি, আমাদেরকে পিজন ভ্যানে তুলে থানায় নিয়ে গেছে, আমাদের অনেকের নামেই কেস দিয়েছিল, ফলস কেস, যাতে আমরা আমাদের চাকরির দাবিতে আন্দোলন না করি। কী অত্যাচার আমাদের উপরে করেছে, চাকরি কেড়ে নিয়েছে অন্যায়ভাবে, তার উপরে এই অত্যাচারগুলো করেছে। আমরা দিনের পর দিন ঠান্ডায় গরমে রাস্তায় ফুটপাতে রাত কাটিয়েছি, কিন্তু কোনো শেষকালে আমাদের চাকরিটা আমরা ফেরত পেলাম না আজ পর্যন্ত। আপনারা ফুটপাতে মশার কামড় খেয়ে রাত কাটিয়েছেন, পুলিশের লাঠি খেয়েছেন, এদিকে যারা দুর্নীতি করেছে তারা এসি ঘরে বসে রয়েছে। হ্যাঁ, আমরা বলেছি তো, আমাদেরকে বিভিন্নভাবে অপমান করেছে যে যেমন কুকুর তেমন মুগুর। বিকাশ ভবনের বাইরে যখন আমরা আন্দোলন করছিলাম, পুলিশের লাঠি ওই রকম অত্যাচার করার পর ওখানকার যে স্থানীয় বড় লিডার ছিল উনি বলেছিলেন যে যেমন কুকুর তেমন মুগুর। খুব যেমনি চার পায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই, দেখুন ডাকুন। এইভাবে অপমান করেছে শিক্ষকদেরকে, যোগ্য শিক্ষকদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। আপনাদের মানসিক অবস্থা তো বুঝতে পারছি, আপনারা যোগ্য হয়েও চাকরি চলে গেল, আগস্টের পর থেকে স্যালারি পাবেন কিনা তাও জানেন না, লোনের জন্য বাড়িতে এবার প্রেশার দেবে ব্যাংক থেকে। যারা অযোগ্য, যাদের চাকরি চলে গেল, যাদেরকে বললো বেতন ফেরত দিতে হবে, তাদের পরিস্থিতি কীরকম জানেন কিছু? জানি না বললে ভুল হবে, একটু আধটু তো মানে শুনতে পাই তাদের পরিস্থিতি। তারাও খুব মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, তবে তাদের এই দুর্নীতির অংশ হওয়া উচিত হয়নি, এটাই বলবো। তাদেরকে তো পুরো টাকাটা এখন ফেরত দিতে হবে। জানি না তারা কিভাবে দেবে, জানি না। কেউই বিচার পেল না, তারাও পেল না বিচার, কারণ তারা যাকে টাকা দিয়েছিল তার শাস্তি হয়নি, আর যারা কোনো দোষের অংশ ছিল না তারা শাস্তি পেল তাদের চাকরিটা কেড়ে নিয়ে। কী যে হচ্ছে, কী যে বিচার ব্যবস্থা, সব তালগোল পাকিয়ে দিচ্ছে। তারাও খুব টেন্টেড ক্যান্ডিডেটরাও খুব মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, আমি শুনতে পাই, কানে আসে। কেননা আমরা যেহেতু সংখ্যাটা অনেক, কেউ না কেউ তো পরিচিত থেকেই যায়, খবর পাওয়া যায়। তো এত বছর চাকরি করার পর তারা বেতন ফেরত দেওয়ার কথা বলছে, তারা পরীক্ষাও তাদেরকে বসতে দেয়নি। কিন্তু যে দোষ করেছে না হয় সে শাস্তি পাবে, মেনে নিলাম, কিন্তু যারা দোষ করলো না তারা শাস্তি পাবে কেন? একটা বিষয় কি স্যার আপনি দেখছেন না যে আমাদের গত 15 বছরে এমন একটা সিচুয়েশান তৈরি করা হয়েছে যে একটা ছোট বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, সে ছোটোবেলা থেকেই দুর্নীতির সাথে যুক্ত। প্রথমে তার পড়াশুনো ধ্বংস করে দেওয়া হলো, পাশ ফেল তুলে দেওয়া হলো, পড়াশুনো ধ্বংস করে দেওয়া হলো, তারপরে তার শিক্ষক নিয়োগে দুর্নীতি হলো। সেই ছাত্রটা যখন কলেজে যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি কলেজের ইউনিয়ন রুমে একটা ওয়ো রুম করে দিয়েছে, হ্যাঁ দেখছি। সেই কলেজেও দুর্নীতি হলো। কসবা ল কলেজে সেখানে ধর্ষণের মতো ঘটনা আমাদের চোখে এসছে, সেখানেও দুর্নীতি হয়েছে। পড়াশুনো করে যখন একটা স্টুডেন্ট বেরোচ্ছে, সে চাকরি পাচ্ছে না, তাকেও সেখানে দুর্নীতি। অরাজকতার মতো পরিস্থিতি, অন্ধকারময় পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। মানে এখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব আমরা নিজেরাও বুঝতে পারছি না। যে একটা বাচ্চা পড়াশুনো করবে, কিভাবে নিজেকে মোটিভেট করবে? আমি তো এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি। একজনকে বলেছিলাম বা ভালো করে পড়াশুনো কর, তখন বলছে স্যার আপনারা তো ভালো করে পড়াশুনো করার পরেও তো এই তো চাকরি হারালেন, আমরা পড়াশুনো করে কি করব, চাকরি তো বিক্রি হয়ে যাবে। উত্তর দিতে পারিনি আমি, কী উত্তর দেবো?
কারণ যে সিস্টেমের উপরে আমরা ভর করে নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি সেই সিস্টেমই করাপ্টেড, সেই সিস্টেমই অর্থের বিনিময়ে চাকরি বিক্রি করেছে। তাহলে সেই সিস্টেমকে আমি কীভাবে ভরসা করব যে আমার ছাত্রছাত্রীরাও সেই সিস্টেমেরই তো মাধ্যমেই তো নিজেদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবে। সেখানে ভরসা কোথায় যে যোগ্যরা যোগ্যতার দাম পাবে, তাদের চাকরিগুলো আবার বিক্রি হবে না? জানি না। আপনি দেখবেন যে স্কুলে বাচ্চা কমে গেছে, কলেজে বাচ্চা নেই, হ্যাঁ, ইউনিভার্সিটিতেও বিভিন্ন স্ট্রিমে সিট খালি রয়েছে। কি হচ্ছে? বাংলা তো এরকম ছিল না, কলেজগুলো তো রমরম করতো, সিট তো খালি থাকতো না। পড়াশোনার প্রতি অনীহা জন্মেছে, কারণ কর্মসংস্থানের কোনো জায়গা নেই। সার্বিক অর্থে আরও বড় ক্ষেত্রতে যদি বলি, কোনো কর্মসংস্থানের সুযোগ এই গত যে সরকার, আগের যে সরকার করেনি। এবং সরকারি ক্ষেত্রে যে নিয়োগের ব্যবস্থাগুলো ছিল, শিক্ষক সহ অন্যান্য ক্ষেত্রে যে নিয়োগ, সেখানেও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে। এমন কোনো নিয়োগ নেই যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখেনি, সব নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ রয়েছে। একটা জিনিস বলা হয় যে আমাদের ভারত থেকে মেধা বাইরে চলে যাচ্ছে, ব্রেইন ড্রেন হচ্ছে, কারণ তারা ভারতের সুযোগ সুবিধা পায় না এবং তারা গিয়ে আমেরিকা বা ইউরোপের মতো কোনো উন্নত দেশে সেখানে গিয়ে তারা নিজেদের ক্যারিয়ার তৈরি করছে, সেই দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে গিয়ে সাহায্য করছে। আপনার মনে হয় না যে আমি এমএসসি করেছি ফিজিক্সে, আমি আরও উচ্চ পড়াশোনা করে চলো ভারত ছেড়েই চলে যাই? কারণ কথাটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এই জিনিসটা তো প্রত্যেকটা জায়গা হচ্ছে। কিছুদিন আগে নিটের পেপার লিক হলো, জানেন? সেই ছাত্রছাত্রী কতগুলো, প্রায় 22 লক্ষ ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ পুরো অনিশ্চয়তার মুখে পড়ে গেল। এই ফিলটা হয় কখনো? দেখুন, অনেকেই পড়াশুনো করেছে এখানে, তারা বাইরে গিয়েছে। আমার নিজের বন্ধুই বাইরে রয়েছে, আমেরিকাতে রয়েছে। কিন্তু সবাই কি যেতে পারে? না সবাই যাবে, না সবার যাওয়া উচিত। কেউ তো ছেড়ে যেতে চায় না, নিজের দেশ ছেড়ে। রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সবাই কেন যাবে? তাহলে এখানের যে মানুষজন রয়েছে, সেখানের হসপিটাল, এখানের অফিস, এখানের বিদ্যালয়গুলো, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলোকে কে পড়াবে? শিক্ষক নেই, দরকার নেই, আমরাই তো পড়াবো। তাহলে সেখানে কি অযোগ্যদের ঢুকিয়ে দেবো? তাহলে সবাই ভালো ভালো ছেলেমেয়ে সব আমেরিকা চলে যাবে? এবং সরকার কি সেই রকমই চাইছে? না সবাই সেটা যেতে পারবে? সেটা কখনোই কাম্য নয়। আরও ট্রান্সপারেন্ট হওয়া উচিত সরকারের, নিয়োগ পদ্ধতিগুলো আরও স্বচ্ছ হওয়া উচিত, যোগ্য ছেলেমেয়েদের চাকরি হওয়া উচিত। আমার মনে হয় সরকারের, যেমন ধর্ষণ একটা এমন অপরাধ যেটা প্রত্যেকটা সমাজেই, প্রত্যেকটা দেশেই প্রচণ্ড ঘৃণার আকারে দেখা উচিত এবং দেখেও তারা সবাই। ঠিক তেমনই যে মানুষগুলো লক্ষ লক্ষ যুবক যুবতীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, যা তাদের জন্য একটা কঠোর আইন আনা উচিত। এটাকে আপনি ফিল করেন? অবশ্যই। এটা তো আরও বেশি করে এখন মনে হচ্ছে যেন আমাদের সঙ্গে এই অন্যায় হওয়ার পরও সেই দোষীরা শাস্তি পায়নি। সেই দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত ছিল। যাদেরকে টাকা দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত ছিল, যারা দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত ছিল, যারা দেয়নি, যারা নিরপরাধ, তাদের ন্যায় পাওয়ার অধিকার ছিল, তাদের চাকরি ফিরে পাওয়ার অধিকার ছিল। ভাবুন একবার, এই মানুষগুলো আবার দুদিন পরে টিভিতে এসে বড় বড় বাতেলা দেয়। যেমন আপনার সাথে কদিন আগে এবিপি আনন্দে খুব সম্ভবত একজনের কথা হয়েছিল। হ্যাঁ, আমি সেদিন নিজেকে ধরে রাখতে পারিনি, কারণ সামনে যে মানুষগুলোকে দেখেছিলাম তারাই এই দুর্নীতির সাগরেদ ছিল। তারা সেই সরকার, সেই দুর্নীতিবাজ চোর সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন ক্ষেত্রে তাদের মন্তব্যগুলো আমরা দেখেছি। ফলে সেদিন নিজের আবেগকে আমি ধরে রাখতে পারিনি, কারণ আমি সামনের কয়েক মাস পরে আমার যে অনিশ্চিত ভবিষ্যতে, সেটা ভেবে আমি এখনই শঙ্কিত, বা আমরা শঙ্কিত। সেই জন্যে সবার প্রতিনিধি হিসেবে সেদিন ওই দিন আমি ওই রকম প্রতিক্রিয়াটা দিয়েছিলাম যে আপনারা চুরি করবেন আর তার ফল আমরা ভোগ করব। স্কুলগুলোতে সাইকেল দেওয়ার ব্যবস্থা করবেন, খাতা দেওয়ার ব্যবস্থা করবেন, শিক্ষক দেবেন না, এটা কি হতে পারে? এটা হতে পারে না। স্যার, আপনি যেমন আন্দোলনের একেবারে প্রথম সারির দিকে ছিলেন, আমরা টিভিতে বারবার আপনাকে দেখেছি বা আপনার সহকর্মীদের দেখেছি যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আপনার কি কোথাও মনে হয় যে এই নেক্সট যে পরীক্ষাটা আবার হলো কিছুদিন আগে, সেখানে আপনাদের সাথে কিছু অন্যায় বা অবিচার করা হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। আমি তো বারবার বলছি যে এই পরীক্ষাটা 2025-এর পরীক্ষাটা শুধুমাত্র 2016 সালের যে ক্যান্ডিডেট তাদের নিয়ে অ্যাফোর্সেড পোস্টে করার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। সেখানে পূর্বতন যে সরকার, সেইখানে এই পরীক্ষাটাকে ওপেন টু অল করে দিয়েছে।
অ্যাফোর্সেড পোস্টে করেনি। তো এই যে সুপ্রিম কোর্টের রায়টা মানলো না, হ্যাঁ, পরীক্ষাটা তো ক্যান্সেল করে দেওয়া উচিত। আমার তো মনে হয় কোনো এটা বিচার ব্যবস্থাকেই নির্ধারণ করতে হবে, কেন বিচার ব্যবস্থা মাঝে মাঝে নিজের ডুয়েল স্ট্যান্ড নিচ্ছে। কেন পরীক্ষার আগে বললো প্রসেস মাস্ট বি গো অন, ভ্যাকেন্সিজ আর ফ্রোজেন, ক্যান্ডিডেট আর নট ফ্রোজেন, কিন্তু পরীক্ষার পরেই বললো কি যে মৌখিকভাবে বললো কি যে না, এই পরীক্ষাটা তো আমি নিতে বলিনি, এটা তো শুধু মাত্র যোগ্যদের বা 2016 সালের গেজেট মেনেই করতে বলেছিলাম। আপনাদেরকে কে বলেছে? এসএসসিকে প্রশ্ন করেছে, আপনাদেরকে কে বলেছিল গেজেট চেঞ্জ করে নতুন ভ্যাকেন্সি আপডেট করে নতুন প্রার্থীদেরকে নিয়ে পরীক্ষা নিতে? তার উত্তরে এসএসসি কি বলেছে? এসএসসি অলরেডি পরীক্ষা নিয়ে ফেলেছে। তো সে তো একই রকম হয়ে গেল, আমি পরীক্ষা করে ফেলেছি, চাকরি পেয়ে গেছে, তাহলে আর পরিবর্তন করতে হবে না কিছু, বা এটা অন্যায় হয়েছে। এবং এই অন্যায় করতে গিয়ে অনেক সাবজেক্টের ভ্যাকেন্সি কমে গেছে, জিরো হয়ে গেছে এমন অনেক ক্ষেত্রেই, যে গতবার চাকরি করতে এইবার চাকরি আর পাবে না। আমারই ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের জেনারেল মেল ফিমেলে 332টা সিট কমে গেছে, কি করে পাবো? এই বছর কত পরীক্ষা দিয়েছিল? এই বছর প্রায় 6 লাখের কাছাকাছি। তো এই 6 লক্ষ মানুষেরও ভবিষ্যৎ আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। একদমই, এর জন্য পূর্বতন রাজ্য সরকার এবং পূর্বতন যে এসএসসি তারা দায়ী। এই পরীক্ষা তাদের জন্য নয়, আমাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা, যাদেরকে আমরা পড়িয়েছি। এটা সম্ভব? 28 বছরের সঙ্গে 48 বছরের স্যার ম্যাডামকে ভিড়িয়ে দেওয়া হয়েছে লড়াই করার জন্য। আপনাদের তো ছুটিও দেওয়া হয়নি। না, ছুটিয়ে দেওয়া হয়নি। আমরা সমস্ত কিছু করার পরে আমাদেরকে বলছে যে রাত্রেবেলা যে লম্প জেলে নিজেদেরকে বার্ন করে পড়াশুনো করো, এরকম দিয়েছে। যে আমাদের হৃদয় গলে যাচ্ছে যোগ্যদের জন্য, কিন্তু আমরা প্রসেসটাকে, যেহেতু দুর্নীতি হয়েছে, আমরা পুরো প্যানেলটাকে ক্যান্সেল করলাম। আপনাদেরকে আবার নিজেদেরকে কঠোর পরিশ্রম করে রাত্রেবেলা নিজেদেরকে লম্প জেলে নিজেদেরকে আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হন। এটা সম্ভব? যেই ম্যাডাম 10 বছর আগে পরীক্ষা দিয়ে চাকরি করছিল, তখন অবিবাহিত ছিল, তার কোনো বাড়িতে কোনো কচিকাঁচা ছিল না, শিশু ছিল না, বাচ্চা ছিল না। দুর্নীতিবাজের এসি রুমে থাকবে, আর আপনারা যারা যোগ্য, যারা পরিশ্রম করেছেন, তারা রাতে ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা হ্যাঁ, বলছে সুপ্রিম কোর্ট বলছে, ভাবুন, সুপ্রিম কোর্ট বলছে। আর এই ধরনের পরীক্ষায় যেখানে ওপেন টু অল হয়ে গেছে, যেখানে ভ্যাকেন্সি অনেক কমে গেছে, কিছু কিছু সাবজেক্টে বেড়েছে সেটা ঠিক, যেখানে জিরো হয়ে গেছে ভ্যাকেন্সি, যেখানে কোথাও গণটোকাটুকিরও অভিযোগ এসছে। আমি এই কথা বললে হয়তো বিতর্ক মনে করবে অনেকে, কিন্তু যারা জানে তারা এটা জানে যে এখানে কিন্তু টোকাটুকি হয়েছে, সেখানে কিন্তু সেটাও কিন্তু এক ধরনের দুর্নীতি হলো। ঠিক। তাহলে কি হলো? আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো, ওপেন টু অল এক্সামে বসানো হলো, গণটোকাটুকি করা হলো। তাহলে আমরা চাকরিতে ফিরবো কী করে? আমাদের ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হলো, আমরা ফিরবো কী করে? আর সুপ্রিম কোর্ট বলছে যে যোগ্যদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করতে বলেছে এসএসসিকে, কিন্তু এসএসসি এই ব্যবস্থা করেছে। খুব বাজে অবস্থার মধ্যে রয়েছি আমরা, জানি না আমরা আদৌ আর বিদ্যালয়ে গিয়ে চকডাস্টটা ধরতে পারবো কিনা। আরও একটা অদ্ভুত জিনিস স্যার আমরা দেখতে পাই, যেমন ধরুন এই মুহূর্তে হকার উচ্ছেদ হচ্ছে, যেটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু। তেমনি আপনাদের ইস্যুটাও কিন্তু সেন্সিটিভ। হকারদের পাশে সাধারণ মানুষরা কি দাঁড়াচ্ছে, তাদের বাড়িতে চাল ডাল পৌঁছে দিচ্ছে। আপনাদের সাথে যখন এই ঘটনাটা ঘটেছে, আপনাদের যোগ্য প্রার্থীরা চাকরি হারালো, অথচ আপনাদের সাথে বেশিরভাগ সাধারণ মানুষেরা কিন্তু খুব একটা যে সহানুভূতি দেখানো, সেটা কিন্তু আপনাদের দেখায় সেইভাবে আসেনি। তবে আন্দোলন চলাকালীন অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে কিছু মানুষ সাহায্য করেছে, এটাও স্বীকার করব। কিন্তু বৃহত্তর অংশ এই বিষয়ে হয়তো ইনসেনসিটিভ ছিল, অতটা উৎসাহী হননি যে ওনাদের চাকরি গেছে, আমার বাড়ির তো কেউ নয়, সেই জন্যে। কিন্তু ওনারা জানেন না যে এই দুর্নীতিকে প্রশ্রয় দিলে, এই অন্যায়গুলোকে মেনে নিলে এটা আমার বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ঘটতে পারে। তো সেটা একদম যে বোঝেনি এটাও আমার নয়, কেননা অভয়ার কাণ্ডগুলো আপনারা জানেন, বা আমাদের যে চাকরিহারাদের যে আন্দোলন, তার প্রভাব একটা এই যে ভোটের রেজাল্টের মধ্যেও এসছে, এবং সেখানে সরকার পরিবর্তনেও একটা ভূমিকা আছে। মানুষ যে একদম ডাইরেক্টলি এসে সাহায্য না করলেও
অন্যভাবে তাদের মনে একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই তৈরি করেছিল, যার জন্যই এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। নাহলে তো ভাতা আর শ্রীতে তো ভরে গেছিলো, তাহলে তো মানুষ সেই গভর্নমেন্টটাকে রেখে দিতে পারতো। কিন্তু অন্যায়গুলো মনে হয় সামনে এসে না বললেও যে আপনাকে এইভাবে সাহায্য করছি, এইভাবে হয়তো করেনি, কিন্তু অন্যায়ের প্রতিবাদের জায়গাতে তারা ভোটের মাধ্যমে তাদের মতটা প্রকাশ করেছে বলে আমার মনে হয়। এখন তো সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, নতুন সরকারের কাছে কি দাবি আপনাদের? দেখুন, গীতায় একটা কথা আছে যে শিষ্টের পালন দুষ্টের দমন। শিষ্ট যে যোগ্য, যে বৈধ, যে অন্যায় করেনি তার পালন হওয়া উচিত, যে অবৈধ, যে নিষ্ঠুর, যে অন্যায়কারী তার পতন হওয়া উচিত, তার শাস্তি হওয়া উচিত গীতার ভাষায়। তাহলে আমরা যদি এইটাই আমরা বিচার ব্যবস্থার কাছেও আশা করেছিলাম, এটাই আমরা পূর্বতন রাজ্য সরকারের কাছেও আশা করেছিলাম, এবং এটাই আমরা বর্তমান রাজ্য সরকারের কাছে আশা করছি যে যোগ্য যারা, বৈধ যারা, যাদের দুর্নীতির সঙ্গে কোনো সংযোগ নেই, কোনো যোগাযোগ নেই, কোনো অভিযোগ নেই, তাদেরকে তাদের চকডাস্টার ফিরিয়ে দিন, তাদের বিদ্যালয়ে ফিরিয়ে দিন। আপনারা 2 বছর আগে কোর্টের নির্দেশে ওএমআর কোর্টের নির্দেশ ছিল ওএমআর পাবলিশ করার জন্যে, তো এতদিন করেননি। কিন্তু নতুন পরিবর্তিত সরকার এই মাসেই 9 তারিখে ওএমআরগুলো পাবলিশ করেছে। তো আমরা চাইব সেই ওএমআরের ভিত্তিতে যোগ্যদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যাতে চাকরিটা বহাল থাকে, বা যারা বেতন পাচ্ছে না 15 মাস ধরে তাদের একটা সুরাহা হয় সেই শিক্ষাকর্মীদের। সে বিষয়ে আমি নতুন সরকারকে আবেদন করব, প্রার্থনা করব যে আপনারা কোনো সদর্থক ভূমিকা নিন, আমাদের জীবন জীবিকা, আমাদের পরিবারগুলোকে বাঁচান। কেন আমরা তো আর 28, 30, 32 বছরে নেই বয়স, আমরা সবাই 40, 42, 45 বছর, 48, 50 বছরের পৌঁছে গেছি। তা আমাদেরকে আর কতবার আমাদের সঙ্গে অন্যায় করবেন? এবার আমাদের মুক্তি দিন, এবার আমাদের কোনোভাবে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দিন, এইটাই আবেদন করব সরকারের কাছে। আপনি এই মুহূর্তে যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারপরেও নিজেকে যথাসম্ভব শান্ত রেখেছেন, এটা কিভাবে করছেন? কারণ আজকের দিনে অনেক যুবক যুবতী রয়েছে যাদের লাইফে নানা রকমের ডিস্ট্র্যাকশন আসে, নানা রকমের তারা ডিপ্রেশনে ভোগে। তাদের জন্য আপনার কী সাজেশন থাকবে? দেখুন, আমি যে খুব ভালো রয়েছি এ কথা নয়, আমি নিজেও ডিপ্রেস অবস্থায় রয়েছি, অনেক কষ্ট করে নিজেকে সামলে রেখেছি। কিভাবে সামলে রেখেছেন? সামলে রেখেছি বলতে আমার ওয়াইফ আমাকে খুব সাপোর্ট করে, এবং ও বলছে যে চাকরি তো সব নয়, চাকরির থেকে জীবন অনেক বড়। আজকে তুমি না থাকলে তোমার পরিবারে আমি আর তোমার মেয়ে রয়েছে, তারা কিভাবে বাঁচবে? তো সেই কথা ভেবে তুমি থাকলে বিকল্প কিছু ব্যবস্থা করলেও করতে পারবে, কিন্তু আমরা কি করব? তো সেই কথা ভেবেও যন্ত্রণা হলেও, লুকিয়ে কাঁদলেও ওদের সামনে নিজেকে ঠিক রাখার চেষ্টা করি, এবং নিজেও অনেক সময় ডিপ্রেস হয়েছি। সেখানে অনেক সময় আমাকে মেডিকেল হেল্প নিতেও হয়েছে, এবং অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। আমার যারা সহকর্মী বা শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন, অনেকের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি হচ্ছে, সেই খবরও আমাদের কাছে আছে। অনেক ম্যাডামের, আমি আগেও বলেছিলাম একদিন, অনেকে বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই কথা আমার বলতে খারাপ লাগছে, কিন্তু এই ক্ষতিগুলো অপূরণীয় ক্ষতি, এইগুলো আমাদের সঙ্গে ঘটছে। চাকরি কেড়ে নেওয়ার পরও আমাদের যে সামাজিক জীবন, আমাদের যে পারিবারিক জীবন, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর সামগ্রিক একটা অনেক বড় প্রভাব রয়েছে আমাদের এই যোগ্যদের, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবনে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় ভবিষ্যতে পড়াশুনোর মানদণ্ড কি আরও উন্নত হবে, নাকি ছাত্রছাত্রীরা এই আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে ভেবে তারা হয়তো আরও পড়াশোনা থেকে দূরে সরে যাবে? না, দেখুন, এর প্রভাব কিন্তু পড়েছে, এটা একদম দেখছি। বিদ্যালয়ে, স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী কমে গেছে, পড়াশুনো করতে চাইছে না। কেন? কাজের সুযোগ নেই। পড়াশুনো করে কি করব? যে চাকরি করবে সেগুলোতে দুর্নীতি। তো সেখান থেকে তারা পড়াশোনায় একটা অনীহা জন্মেছে। এখান থেকে বেরোতে গেলে সময় লাগবে, এবং নতুন পরিবর্তিত সরকারের কাছে আশা করব একটা পরিচ্ছন্ন সরকার, একটা পরিচ্ছন্ন শিক্ষা ব্যবস্থা, একটা পরিচ্ছন্ন এডুকেশন সিস্টেম, পরিচ্ছন্ন নিয়োগের ব্যবস্থা করা, এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়। এটা আমরা আশা করব নতুন সরকারের কাছে, এবং সময় লাগবে এখান থেকে আমাদের বেরোতে। বেশ কিছুটা অনেক ক্ষতি করে দিয়ে গেছে পূর্বতন সরকার।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত কিছু কথা শেয়ার করার জন্য। এবং আমি আমাদের নতুন সরকারের কাছেও রিকোয়েস্ট করব, আমি জানি না সরকারের এন্ড থেকে কেউ দেখছেন কিনা ভিডিওটা, আপনারা এই মানুষগুলোর পাশে থাকুন। কারণ এখানে শুধুমাত্র স্যার নন, স্যারের পাশে আরও দুটো মানুষকে ভাবুন, কারণ তাদেরও একটা পরিবার রয়েছে। একজন চাকরি যিনি করেন তার সাথে তার পুরো পরিবার যুক্ত থাকেন, তো তাদের মুখগুলোর কথা একটু আপনারা ভাববেন এবং শুধু যত তাড়াতাড়ি 19,000 নয়, আরও ওর সঙ্গে 4টে করে মানুষ যোগ করুন, 5টা করে মানুষ যোগ করুন, প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ বা আরও বেশি সংখ্যায় আরও বেশি তারা সংখ্যায়। প্রভাবিত হয়েছে। তো তাদের কথা ভাবুন এবং যারা যোগ্য তাদের চাকরিটা ফিরিয়ে দিন। কারণ ওই যে বিচার ব্যবস্থা, সেই কথাটা যে একজন দোষী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়। আজকে এই পডকাস্টটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর আপনারা পরবর্তীকালে অন্য আর কী কী বিষয়ে পডকাস্ট দেখতে চান সেই বিষয়ে আমি একটি কমেন্ট সেকশানে একটা ফর্ম আপনাদেরকে দিয়েছি, ফর্মের লিঙ্ক, সেখানে আপনারা গিয়ে সেই ফর্মটা সাবমিট করতে পারেন আপনি আর কোন কোন বিষয়ে পডকাস্ট দেখতে চান। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটা করে লাইক করে দিন, এটা আমাদেরকে ইন্সপায়ার করে এরকম ধরনের শো আরও করার জন্য। দেখা হবে পরের পডকাস্টে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।